আচ্ছা, ওকে, ওকে। আমরা চর্যার বেশ কিছু তথ্য পড়েছি। লাস্ট আমরা দেখেছিলাম চর্যার ভাষা। চর্যার ভাষা সংক্রান্ত তথ্যগুলো দেখেছি। আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, চর্যার ভাষা বঙ্গ কামরূপী বা প্রাচীন বাংলা। অন্যদিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছিলেন, চর্যার ভাষা প্রাচীন পশ্চিমবঙ্গের প্রাচীন কথ্য ভাষা। ঠিক আছে? তার ODBL যে গ্রন্থটি আছে, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থটিতে তিনি বলেছিলেন। এছাড়া এর সম্পর্কিত আরো অনেক তথ্য দিয়েছি। বিজয়চন্দ্র মজুমদার বলেছিলেন, চর্যার ভাষা খিচুড়ি সমষ্টি ভাষা। এটাও বলেছিলাম। ১৯২০ সালে তিনিই ১ম বলেছিলেন হিস্ট্রি অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থে। এছাড়া আমি আপনাদেরকে আরো বেশ কিছু তথ্য দিয়েছি এ সংক্রান্ত। আশা করছি আপনারা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমৃদ্ধ তথ্য পেয়েছিলেন। ওকে। আজকে আমাদের যে বিষয়টি আলোচনা হবে সেটা হচ্ছে চর্যার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা ১ম এ দেখব। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা নোট করবেন। গুরুত্বপূর্ণ তথ্য। গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা নোট করবেন। ঠিক আছে? ১ নম্বর দেখেন আমি বলেছি চর্যার ধর্মমত নিয়ে, ধর্মমত নিয়ে ১৯২৭ সালে ডক্টর আ মোহাম্মদ শহীদুল্লাহ শহীদুল্লাহ তার বুদ্ধিস্ট মিস্টিক সং গ্রন্থে তিনি আলোচনা করেন। চর্যার ধর্মমত ১৯২৭ সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বুদ্ধিস্ট মিস্টিক সং গ্রন্থে আলোচনা করেন। আচ্ছা, সাউন্ড কম হবে কেন? সাউন্ড তো আমি ঠিকঠাক বলছি। ঠিক আছে? এই গ্রন্থে আলোচনা করেন। আচ্ছা, ওকে। আ এরপরে আসেন লাস্ট ৪৯ BCS এ ধন্যবাদ মর্জিনা আক্তার। ওয়ালাইকুম আসসালাম। তিনি লিখেছেন, স্যার সালাম দিয়েছেন ১ম এ লিখেছেন, "আমি চাঁদপুর থেকে দেখছি।" ধন্যবাদ। আপনারা যারা আছেন আমার সাথে অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন। ফারজানা ইসলাম সালাম দিয়েছেন, "ওয়ালাইকুম আসসালাম।" আমি আমি দেখতে পাচ্ছি আরো অনেকে সালাম দিয়েছেন। আসমাউল হোসনা, "আসসালামু আলাইকুম স্যার।" ওয়ালাইকুম আসসালাম। সালাউদ্দিন, "ওয়ালাইকুম আসসালাম।" শেখ আখি লিখেছেন, "আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্যার।" ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সবার প্রতি ভালোবাসা রইলো। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখেন আমি ১ম তথ্যটা লিখেছি চর্যার ধর্মমত। এটা ১৯২৭ সালে এটা নিয়ে আলোচনা করেন ডক্টর শহীদুল্লাহ তার বুদ্ধিস্ট মিস্টিক সং গ্রন্থে। এরপরে যে তথ্যটা লিখছি দেখেন, চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে দেখেন এটা ৪৯ BCS এ এসেছে। আ চর্যার চর্যার খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে তিব্বতী থেকে প্রাচীন বাংলায় অনুবাদ করেন। ঠিক আছে? খণ্ডিত পদ অনুবাদ করেন ডক্টর সুকুমার সেন। এটা ৪৯ BCS এ এসেছিল, স্পেশাল BCS। ঠিক আছে? ৪৯ BCS স্পেশাল BCS এ এই কোশ্চেনটা এসেছিল। ওকে। অগ্নিকন্যা চট্টগ্রাম থেকে আছেন ইমরান ফাহাদ, ওয়ালাইকুম আসসালাম। জিহাদ হাসান লিখেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। দিনের সূর্য, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই যুক্ত হন, যুক্ত থাকেন। ঠিক আছে? প্রাচীন বাংলায় অনুবাদ না লিখে, এটা অনুবাদ শব্দটা ছিল না, সরি। এটা রূপান্তর ছিলেন। রূপান্তর। ঠিক আছে? রূপান্তর। রূপান্তর করেন। ওকে।
এরপরে আসেন, এরপরে বলছি কি, আ বিহারের পণ্ডিত, বিহারের পণ্ডিত, বিহারের পণ্ডিত নাম কি? পণ্ডিতটার নাম হচ্ছে রাহুল, রাহুল সাংকিত্যায়ন, রাহুল সাংকিত্যায়ন চর্যাপদের, চর্যাপদ নিয়ে ইংরেজি ও ইংরেজি, আপনারা একটু দ্রুত লিখবেন, হ্যাঁ? ইংরেজি ও হিন্দি ভাষায়, হিন্দি ভাষায় অনেক গবেষণা করেন। অনেক গ্রন্থ লিখেন আরকি, হ্যাঁ? অনেক গবেষণা করেন, গ্রন্থ লিখেন। আচ্ছা, ওকে। একটু নোট করা হলে আপনারা একটু ডান লিখবেন। তাহলে আমি পরের পেজে একটু চলে যাব। একটু ডান লিখবেন। আমি পরের পেজে চলে যাব। হুম? তো ডান লিখবো। ঠিক আছে? যারা আমার সাথে আছেন একটু ডান লিখবেন। আচ্ছা, ওকে। আমরা সামনে আগাই। এবার আসেন, আমি গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখছি। চর্যার, চর্যার সময় বাংলার, বাংলার অর্থনৈতিক চালিকা শক্তি ছিল, কি ছিল? কৃষি নির্ভর। কৃষি নির্ভর। এরপরে তথ্যটা দেখেন। বলছি, আ চর্যার ভাব ও ভাষা উভয়ই বাঙালির। বাঙালির। ভাব ও ভাষা উভয়ই বাঙালির। আরেকটা তথ্য লিখি। বাংলার, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন ধারা কাব্য। আচ্ছা, ওকে। হ্যাঁ, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন ধারা কাব্য। এরপরে আসেন আরেকটা তথ্য লিখি। চর্যায় বাঙালির জীবনচিত্র, চিত্র উঠে এসেছে। চর্যায় বাঙালির জীবনচিত্র উঠে এসেছে। চর্যায় বাঙালির জীবনচিত্র উঠে এসেছে। আচ্ছা, চর্যাপদে, চর্যাপদে আ তত্ত্ব উপদেশ, চর্যাপদে তত্ত্ব উপদেশ সাধনার কথা আবৃত করে রেখেছে। তত্ত্ব উপদেশ, আচ্ছা, কথা না লিখি, সাধনার ইঙ্গিত
সাধনার ইঙ্গিত রাখা হয়েছে। ওকে, একটু তথ্যগুলো নোট করবেন। দেখেন, আমি বলছি চর্যার সময় বাংলার অর্থনৈতিক চালিকা শক্তি ছিল কৃষি নির্ভর। চর্যার ভাব ও ভাষা উভয় বাঙালির। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন ধারা কাব্য বা কবিতা। এরপরে বলছি চর্যায় বাঙালির জীবনচিত্র উঠে এসেছে বা ফুটে উঠেছে। চর্যাপদে তত্ত্ব উপদেশের সাধনার ইঙ্গিত আবৃত করে রাখা হয়েছে। ঠিক আছে? ওকে, আমার মনে হয় আপনাদের লিখা কমপ্লিট বা আপনাদের তথ্য কালেক্ট করা কমপ্লিট। এরপরে আসেন হরপ্রসাদ সেনের, সেন না, শাস্ত্রীর প্রাপ্ত পুঁথিটি বা প্রতিলিপিটি কলকাতা এশিয়াটিক সোসাইটির সোসাইটির ৮০-৬৩ নং ক্যাটালগে সংরক্ষিত আছে। #৮০৬৩ নং ক্যাটালগে সংরক্ষিত আছে। আচ্ছা, এরপর বলছি চর্যার কবিতাগুলো সুনির্দিষ্ট রাগ, তাল ও সুরে গীত গীত আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন, আদাব স্যার, আদাব। শিখা রানী, ধন্যবাদ। শ্যামলী ইলিনা লিখেছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম খন্দকার সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা, ধন্যবাদ। আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। ওকে, তাহলে যেটা বলছিলাম, হুম ও আচ্ছা, চর্যার কবিতাগুলো সুনির্দিষ্ট রাগ তাল সুরে গীত হবার উপযোগী, গীত হওয়ার উপযোগী। ঠিক আছে, এটা শুধু আপনাদেরকে বলেছি যে এটা সাধন ভোজন সঙ্গীত, অর্থাৎ এটা সঙ্গীত। ঠিক আছে, হ্যাঁ সঙ্গীত। ক্লাস শুরু হয়েছে ৬টায়, ৬টা ৫-এর দিকে ক্লাস শুরু হয়েছে। বনলতা সাউন্ড কম। আচ্ছা, আমি তো জোরেই বলছি সাউন্ড কম, সত্যি? আচ্ছা, ওকে, আচ্ছা, আসেন পরের যে তথ্যটা আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য বলি। আমি এটা এর আগেও বলেছি। দীনেশ চন্দ্র সেনের মতে, দীনেশ চন্দ্র ডক্টর দীনেশ চন্দ্র সেনের মতে, দীনেশ চন্দ্র সেনের মতে চর্যা কোন যুগের জানেন? হিন্দু বৌদ্ধ যুগের, হিন্দু বৌদ্ধ যুগের সাহিত্যিক নিদর্শন। আচ্ছা, সাহিত্যিক না, শব্দটা হবে সাহিত্য নিদর্শন, সাহিত্য নিদর্শন। হিন্দু বৌদ্ধ যুগের সাহিত্য নিদর্শন। ওকে,
আচ্ছা, এরপরে আরেকটা ছোট্ট তথ্য লিখি আমরা। চর্যার হুম, সংস্কৃত টিকাকার 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 মুনি দত্ত। সংস্কৃত টিকাকার মুনি দত্ত। আর তিব্বতী ভাষায় অনুবাদ করেন, এটা আমি গত ক্লাসে বলেছিলাম। তিব্বতী ভাষায় অনুবাদ করেন যিনি, তার নাম হলো কীর্তিচন্দ্র। আর প্রবোধ কুমার বাগচি, প্রবোধ কুমার বাগচি, উম, না প্রবোধ কুমার না, সরি, প্রবোধ চন্দ্র বাগচি, রাইট, মনে পড়ছে, প্রবোধ চন্দ্র বাগচি। এটা হচ্ছে তিনি সম্পাদনা করেন এবং প্রকাশনা করেন। আর এই তিব্বতী ভাষার যে অনুবাদটি, এটার সন্ধান প্রথম দিয়েছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ওকে, আচ্ছা, এরপরে আসেন আমরা, এতটুকু নিশ্চয়ই হয়ে গেছে আপনাদের। এবার আসেন আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানবো। সেটি হচ্ছে চর্যার ভাষা। ভাষা তো আমরা জেনেছি, চর্যার ছন্দ আর অলংকার। চর্যার ছন্দ এবং অলংকার খুবই গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা নোট করবেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য বলছি এটা। দেখেন, আধুনিক গবেষকদের মধ্যে, আধুনিক গবেষকদের মতে এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত আধুনিক গবেষকদের মতে, ঠিক আছে। কিন্তু যে সময় এটি রচিত হয়েছিল সে সময় তো আসলে মাত্রাবৃত্ত ছন্দ ছিল না। মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত ছন্দগুলো হচ্ছে বর্তমান আধুনিক ছন্দ। আধুনিক যে ছন্দ, সে ছন্দের বিচারে আর কি ছন্দকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। আসলে সে সময় তো ছন্দ ছিল না এরকম। তো যাই হোক, আমরা দেখি কয়েকজন ব্যক্তির মতামত দেখব। ডক্টর শহীদুল্লাহর মতে, মোহাম্মদ শহীদুল্লাহর মতে, আমি শুধু শহীদুল্লাহ লিখছি, আপনারা মোহাম্মদ শহীদুল্লাহ লিখবেন। শহীদুল্লাহর মতে চর্যা অধিকাংশ পদ পাদাকুলক ছন্দে রচিত। পাদাকুলক ছন্দে রচিত। আরেকটি বিষয় এখানে নোট করব আমরা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আচ্ছা, যারা আমার সাথে যুক্ত হয়েছেন, ঠিক আছে, ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন। আপনাদের জ্ঞাতার্থে ক্লাস শুরু হয়েছে 6:05-এ। 6টার সময় শুরু হবার কথা ছিল, কিন্তু 6:05-এ আমার একটু সময় লেগেছে। হ্যাঁ, 6:05-এ শুরু হয়েছে। সবার জ্ঞাতার্থে বলে রাখছি, আমাদের প্রাইমারি ডু অর ডাই ব্যাচ, ঠিক আছে, এই ব্যাচটি শুরু হচ্ছে 10 নভেম্বর থেকে। 10 নভেম্বর, এই 10 নভেম্বর থেকে আমাদের এই ব্যাচটি শুরু হচ্ছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, কোর্স ফি একেবারেই কম, 850 টাকা। কোর্স ফি মাত্র 850 টাকা। এই 850 টাকায় যদি আপনারা কোর্সটি এনরোল করেন, তাহলে এখানে আপনারা আমাদের একটি সাজেশন বুক পাবেন এবং 120টি জুম লাইভ এবং ফেসবুক লাইভ ক্লাস পাবেন, ঠিক আছে। 120টি ক্লাস পাবেন এবং সাথে একটি 550 টাকা সমমূল্যের একটি সাজেশন বুক পাবেন। 850 টাকায় যারা আমাদের এই কোর্সটিতে যুক্ত হবেন। আর যদি আপনারা 510 টাকায় ভর্তি হতে চান, এই কোর্সটি আমাদের সাথে করতে চান আমাদের সাজেশন বুক ছাড়া, তাহলে আপনি 510 টাকায় এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন, ঠিক আছে।
আপনাদেরকে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, কোর্স ফি অনেক কম। এই কম কোর্স ফি হিসেবেও এখানে আপনাদেরকে যে সেবাটা দেওয়া হবে সেটা নিশ্চয় আপনি সেই নামি দামি বড় বা অনেক বেশি টাকা নেয় এমন প্ল্যাটফর্মের চাইতে আপনি কোনো অংশে কম সেবা পাবেন না। এতটুকু বিষয় আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, বা আমাদের যারা শিক্ষার্থী আছেন, ক্লাস করেন, তারা নিশ্চয় এই বিষয়ে জানেন। তাদের ক্ষেত্রে তো বলতে হবে না। ঠিক আছে? যারা নতুন আছেন তাদের জ্ঞাতার্থে বলে রাখছি যে নোটবুক ছাড়া, সাজেশন বুক ছাড়া ৫১০ টাকা, আর সাজেশন বুক সহ ৮৫০ টাকা। বিস্তারিত জানতে আমাদের এই পেজের ইনবক্সে নক করবেন, অথবা আমাদের যেই আ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নম্বরে নক করবেন। ধন্যবাদ সবাইকে। ওকে, এবার আসেন যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন পাদাকুলক ছন্দ থেকে পাদাকুলক 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 ছন্দ থেকে পাদাকুলক ছন্দ থেকে থেকে পয়ার ছন্দের উৎপত্তি। পাদাকুলক ছন্দ থেকে পয়ার ছন্দের উৎপত্তি। দেখেন, যারা পঞ্চম ব্যাচে ভর্তি আছেন, আপনি যদি ৫১০ টাকায় ভর্তি হন তাহলে আপনি সাজেশন বুকটি পাবেন না। আর যদি আপনি ৮৫০ টাকায় ভর্তি হন তাহলে অবশ্যই আপনি সাজেশন বুকটি পাবেন। ঠিক আছে? আর বিস্তারিত জানতে একটু হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে নক করবেন। হুম? আচ্ছা। ওকে। এতটুকু আপনারা নোট করেছেন কিনা? এতটুকু নোট করা হয়েছে আপনাদের? বলেন। ওকে, আমরা একটু তাহলে সামনে আগাই। এবার আসেন, অধিকাংশ গবেষকদের মতে চর্যাপদ পদঝটিকা ছন্দে রচিত, যা আধুনিক বিচারে মাত্রাবৃত্ত। ঠিক আছে? আধুনিক বিচারে মাত্রাবৃত্ত। কেউ মনে করেন এটি পয়ার ত্রিপদী ছন্দে রচিত। প্রয়ার ত্রিপদী ছন্দে রচিত। ক্লাস চলবে, ঠিক আছে? ফ্রি ক্লাস নিয়মিতই থাকবে। আপনারা যুক্ত হয়ে যাবেন সন্ধ্যা ৬টায়। আমার ক্লাস থাকবে সন্ধ্যা ৬টায়। আমার ক্লাস যারা করতে চান সন্ধ্যা ৬টায় পেজে চলে আসবেন। সন্ধ্যা ঠিক ৬টায়। ২-৪ মিনিট এদিক ওদিকে হতে পারে, কারণ অনেক বিষয় থাকে। ঠিক আছে? আচ্ছা, সন্ধ্যা ৬টায়। আর আমার ক্লাসটা থাকবে নিশ্চয় রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার। এই দিনগুলো আমি বন্টন নামায় পেয়েছি আর কি। বাকি দিনগুলো আমাদের অন্যান্য টিচাররা কেড়ে নিয়েছেন আর কি। আজকের দিনটাও কেড়ে নিতে চেয়েছিলেন একজন টিচার, আমি দেইনি। ঠিক আছে? বলেছে সন্ধ্যা ৬টায় আমি ক্লাস নেব, যে কারণে আজকের দিনটা নিতে পারেনি। ওকে, আচ্ছা, আপনাদের জন্য আমি জোর করে রেখে দিয়েছি আর কি। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। এখন বোর্ডের কালার চেঞ্জ করতে গেলে আহ, একটু প্রবলেম হতে পারে। হ্যাঁ, আচ্ছা, বলেছেন দেখুন, একটু চেঞ্জ করে দেখি।
আচ্ছা, ওকে। আপনাদের মনে হয় এতটুকু লিখা হয়ে গেছে। আমরা একটু সামনে আগাই। হুম? একটু সামনে আগাই। আসেন। হুম? আচ্ছা। এরপরে আসেন লক্ষ্য করেন। পরের যে তথ্যটা আমরা জানব সেটি হচ্ছে চর্যার অলংকার। ঠিক আছে? চর্যার আ অলংকার। চর্যাপদে চর্যাপদে কি আছে? চর্যাপদে রূপকের ব্যবহার আছে, রূপক আছে, উপমা আছে, উৎপ্রেক্ষা আছে, উৎপ্রেক্ষা আছে। তারপরে আছে অনুপ্রাস, অনুপ্রাস। তবে এই অনুপ্রাসটা বেশি আছে। এই অনুপ্রাসটা বেশি আছে। ঠিক আছে? এটা বেশি আছে। চর্যাপদে উৎপ্রেক্ষা আছে, আ অনুপ্রাস আছে, উপমা আছে, রূপক আছে। এগুলো চর্যাপদে আছে। ওকে? আচ্ছা। এরপরে আসেন আরেকটি তথ্য দেই। আ ডক্টর শহীদুল্লাহর মতে চর্যায় আদিরস বা সিঙ্গার রস, সিঙ্গার রসের আদিরস বা সিঙ্গার রস যারা আমার সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন। ব্যবহার রয়েছে। আদিরস বা সিঙ্গার রসের ব্যবহার রয়েছে ডক্টর শহীদুল্লাহর মতে। হুম? ওকে। আমার মনে হয় আপনাদের এতটুকু লিখা কমপ্লিট করেছেন আপনারা। আ শাহরিয়ার হোসেন স্যার আপনার ক্লাস ভালো লাগে। ধন্যবাদ স্যার শাহরিয়ার। আ সালাউদ্দিন লিখেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই আমার। আ ওকে, আসেন। এরপরে আসি চর্যায় এতটুকু লিখা হয়েছে নিশ্চয়। এরপরে আসেন চর্যায় আসলে হোয়াইট করলে আমার সমস্যা, ঠিক আছে? বোর্ডটা হোয়াইট হলে না আমার সমস্যা। আমার সমস্যা হচ্ছে মানে আলোটা রিফ্লেক্ট করছে আমার চোখে পড়ছে, ঠিক আছে? আজকে আমরা একটু কষ্ট করে ব্ল্যাকেই দেখি। হুম? আমরা একটু ব্ল্যাকই দেখি আজকে, হ্যাঁ? ওকে। লক্ষ্য করেন চর্যায় প্রবাদ। চর্যায় প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য কয়টি? প্রবাদ বাক্য মাত্র ৬টি। সবচাইতে আপনারা যে বেশি যে প্রবাদটা শুনেছেন, আপনা মাংসে আপনা মাংসে হরিণা বৈরী। আপনা মাংসে হরিণা বৈরী। এটা হচ্ছে ভুসুকুপার ভুসুকুপা ভুসুকুপার ৬ নং চর্যা। ৬ নম্বর চর্যা আপনা মাংসে হরিণা বৈরী। আপনা মাংসে হরিণা বৈরী অর্থাৎ নিজের মাংসের কারণে বৈরী মানে কি? বৈরী মানে শত্রু। অর্থাৎ হরিণ তার নিজের মাংসের কারণে শত্রু। দেখেন হরিণকে শিকারী বধ করে তার মাংসের কারণে, কারণ তার মাংস অনেক সুস্বাদু। এই জন্য হরিণ তার নিজের মাংসের জন্য নিজের কাছেই সে শত্রু। ঠিক আছে? মনে করেন আপনার অনেক টাকা আছে, হ্যাঁ? আপনার অনেক টাকা আছে। আপনি রাত ১২টার সময় বা ২টার সময় আপনি রাজশাহী বাটার মোড় দিয়ে ২ লাখ টাকা নিয়ে যাচ্ছেন মনে করেন। একা হেঁটে। তখন আপনার মধ্যে যে ভয়টা কাজ করবে কারণ কি? আপনার টাকার জন্য আপনার ভয়। মানে আপনার কারণে আপনি ভীত। ঠিক আছে? আপনার ভয়ের কারণই হচ্ছেন আপনি।
এটা হচ্ছে আপনা মাংসে হরিণা বৈরী। আপনা মাংসে হরিণা বৈরী। এটা হচ্ছে ৬ নম্বর চর্যা, ভুসুকোপার রচিত। তারপর দেখেন আরেকটা প্রবাদ আছে, হাতের কাঙ্কন, হাতের কাঙ্কন মালৌ 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 দাপন, হাতের কাঙ্কন মালৌ দাপন। এটা হচ্ছে সরহপা, সরহপার রচিত ৩৯, সরি 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 ৩৯ না, এটা ৩২ নং চর্যা, ৩২ নং চর্যা। এটা সরহপার ৩২ নম্বর চর্যা। বলছে কি, হাতের কাঙ্কন মালৌ দাপন, অর্থাৎ হাতের কাকন, হাতে যে কাকন আছে সেই কাকনটা দেখতে দর্পণের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, হাতের কাঙ্কন মালৌ দাপন। ওকে, এরপরে ৩ নম্বর যেটা, এটা বলছে কি, হাড়িত, হাড়িত ভাত নাই নীতি আবেশী, বেশি, হাড়িত ভাত নাই নীতি আবেশী। এটা হচ্ছে ঢেনঢন পা, ঢেনঢন, ঢেন ঢ, ড ঢ, আচ্ছা ঢ হবে, হ্যাঁ, ঢেনঢন পা। এটা চর্যা নম্বর হচ্ছে ৩৩ নং, ৩৩ নং চর্যা, ঢেনঢন পা, ঢেনঢন পা। ঠিক আছে, ঢেনঢন পা বলছে আপনা মাংসে, সরি, হ্যাঁ, হাড়িত ভাত নাই নীতি আবেশী, সরি, হ্যাঁ ঠিক আছে, হাড়িত নাই না রে, এটা নাই হবে না, হ্যাঁ হ্যাঁ, হাড়িত ভাত নাহি, নাহি, নাহি হবে, নাই না, নাহি, হাড়িত ভাত নাহি নীতি আবেশী। অর্থাৎ এখানে বলতে চাচ্ছেন ঢেনঢন পা ৩৩ নম্বর, ৩৩ নম্বরে বলতে চাচ্ছেন হাড়িতে ভাত নাই, কিন্তু নিত্যদিন অতিথির মানে আবেশীর বা প্রেমিকের, প্রেমিকের যাতায়াতের শেষ নাই। মানে তার হাড়িতে ভাত নাই, কিন্তু নিয়মিত তার বাড়িতে প্রেমিক বা বন্ধু বা প্রতিবেশীদের যাতায়াত কিন্তু অব্যাহত আছে। ঠিক আছে, এটা দিয়ে আসলে বাঙালির যে দারিদ্র বা তাদের যে অর্থনৈতিক অবস্থা, এটাই হচ্ছে, এটা এটাই হচ্ছে এখানে প্রকাশিত হয়েছে। দেখেন, এটা হচ্ছে প্রাচীন বাংলা, আর আমরা এখন আছি আধুনিক যুগে। সুতরাং আধুনিক যুগের বাংলার প্রাচীন বাংলার মধ্যে অনেক তফাৎ আছে। আপনি সবকিছু বুঝবেন, সব শব্দ যে বুঝবেন ব্যাপারটা এরকম না। আপনি যখন মাইকেল মধুসূদন দত্তের ওই যে মেঘনাদ বধ কাব্যটা পড়তে যাবেন, তখন আপনি শুধু উষ্টা খাবেন। কথা বুঝেছেন? মানে এমন এমন শব্দ, সব খটখটা শব্দ, এই শব্দগুলো আপনি পড়তে গেলে সহজে বুঝবেন না আরকি। এরপর দেখেন ৪ নম্বর চর্যা যেটা বলছে, দুহিল দুধুকি, দুহিল দুধুকি বেন্টে সামাই, দুহিলে দুধুকি বেন্টে সামাই। দেখেন, এটা মধ্যনস্ব, ঠিক আছে, দুহিল দুধুকি বেন্টে সামাই, এটাও এই একই মানে একই পদে রচিত, ঢেনঢনেরই, ঢেনঢনেরই, ঢেনঢনের ঢেনঢনপার ৩৩ নং চর্যারই এটি রচিত। দুহিলে দুধুকি বেন্টে সামাই, অর্থাৎ দোহন করা দুধ কি বাটে ফেরানো যায়, প্রবেশ করানো যায়, অর্থাৎ প্রবেশ করানো যায় না, দুয়ে নিলে সেই দুধ আর বাটে ফেরানো যায় না। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখব, বলছে ৫ নম্বর, ৫ নম্বরটা, ৫ নম্বরটা কি জানি, ও হ্যাঁ, বরসুন গোহালি, বরসুন গোহালি, বরসুন গোহালি, হ্যাঁ ধন্যবাদ। খন্দকার সাদিয়া, আপনি রান্না করছেন আর ক্লাস করছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা।
বর্ষণ গোহালি কিমো দুধ দুধ বলন্দে বলন্দে। এটা হচ্ছে সরহের সরহপার ৩৯ নং চর্যা। সরহপার ৩৯ নং চর্যা ৫ নম্বরে বলেছে কি বর্ষণ গোহালি কিমো দুধ বলন্ঠে বলন্দে, অর্থাৎ দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। হুম খাওয়ার তো সুযোগ নেই। ঠিক 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 বলেছেন। আচ্ছা, এরপরে আসেন লক্ষ্য করেন পরের যেটা ৬ নম্বরটা। ৬ নম্বরটা হচ্ছে আন চাহন্তে আন চাহন্তে আন চাহন্তে আন বিনঠা আন চাহন্তে আন বিনঠা আন চাহন্তে আন বিনঠা। এটা হচ্ছে আন চাহন্তে আন বিনঠা। হ্যাঁ, এটা হচ্ছে কঙ্কনের কঙ্কন পা, আপনার নাম শুনেছেন কঙ্কন পার ৪৪ নং চর্যা। কঙ্কনের ৪৪ নং চর্যা আন চাহন্তে আন বিনঠা, অর্থাৎ এক চাইতে অন্য বিশেষ মানে বিনষ্ট। ঠিক আছে, এক চাইতে মানে অন্য বিনষ্ট, অর্থাৎ আপনি কখনো দুই নৌকায় পা দিয়ে চলতে পারবেন না। হয় আপনাকে এটা নষ্ট করতে হবে নয়তো ওটা। কিন্তু আপনি যখন দুইটাই করতে যাবেন দুইটাই নষ্ট হবে। একসাথে করতে যাবেন তখন দুইটাই নষ্ট হবে। আচ্ছা, তাহলে একটু এইগুলো আপনারা নোট করেন নাকি? নিশ্চয়ই আপনাদের নোট করা হয়ে গেছে। আমরা তাহলে একটু সামনে আগাবো। আমাদের আর হাতে বরাদ্দ সময় আছে ১০ মিনিট। ঠিক আছে? আমরা চর্যার আজকে ২য় ক্লাস নিচ্ছি। আমরা হয়তো চর্যার আর একটি ক্লাস নেব। একটি ক্লাস নিয়ে আমরা চর্যাপদ শেষ করব। শেষ করে আমরা মধ্যযুগে প্রবেশ করব। ঠিক আছে? তাহলে চর্যায় প্রবাদ বাক্য হচ্ছে কয়টা? প্রবাদ বাক্য ৬ টা। ৬ টা প্রবাদ বাক্য। এরপরে আসেন, হ্যাঁ, আমরা একটু সামনে আগাই, হ্যাঁ? আচ্ছা। এরপরে যে হেডিংটা দেব আমরা সেটি হচ্ছে চর্যার চর্যার পদ ও পদকর্তা। পদকর্তা, পদ ও পদকর্তা। চর্যার পদ ও পদকর্তা। চর্যার পদ ও পদকর্তা। লক্ষ্য করেন, বলছি চর্যার কবিরা কবিরা বা পদকর্তারা পদকর্তারা কবিতা বা পদ রচনা করতেন বলে তাদেরকে গৌরব সূচক উপাধি পাদানাম বা পাদ বা পা বলা হয়। দেখবেন প্রত্যেকের নামের শেষে একটা শব্দ আছে পা পা পা। ঠিক আছে, কৃষ্ণ পা, কানহ পা একই নাম। তারপরে ভুসুকু পা, সরহ পা, সবর পা, ডম্বি পা, জয়ানন্দে পা, ঢেন্ডন পা, কঙ্কন পা, এরকম আর কি তাদের সম্মানে পা বলা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে চর্যাকার যারা মানে যারা চর্যা লিখেছেন চর্যাকার, তারা হচ্ছেন তাদেরকে বলা হয় সিদ্ধাচার্য। কারদের সিদ্ধাচার্য বা মহাসিদ্ধ বলা হয়। বলা হয়, ঠিক আছে, মহাসিদ্ধ বলা হয়। এরকম মহাসিদ্ধ ছিলেন এরকম মহাসিদ্ধ ছিলেন ৮৪ জন।
84 জন যারা চর্যা বুঝতেন, জানতেন। ঠিক আছে? তবে এর মধ্যে এই 84 জনই এই চর্যাপদ রচনা করেননি। আমরা জানি চর্যাপদ হচ্ছে সাধন ভোজন, সাধন ভোজনের সঙ্গীত। চর্যাপদ হচ্ছে সাধন ভোজনের সঙ্গীত বা কবিতা বা আর কি কাব্য, যেটাই বলি না কেন। আপনারা একটু নোট করেন, হ্যাঁ? আমি একটু সাইডে যাই। যে কারণে এইটার ভাষা, এখানে গোপন তত্ত্ব কথা আছে, গোপন তত্ত্ব কথা আছে, এখানে তত্ত্ব উপদেশ আছে, এখানে ইঙ্গিত আছে। যে কারণে সবাই এটা বুঝতো না, এটা বুঝতো শুধু এই সিদ্ধাচার্যরা। এই সিদ্ধাচার্য বা মহাসিদ্ধ ছিলেন হচ্ছে 84 জন। এই 84 জনই কেবল এটা বুঝতেন। তবে এই 84 জন লিখেননি, লিখেছেন মাত্র আর কি 23 জন, মতান্তরে 24 জন। আর আরেকটি বিষয় বলে রাখি, এই যে যারা মহাসিদ্ধ বা সিদ্ধাচার্য, এরা সবাই পাল বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। বৌদ্ধ ধর্মের যে 4টা গোত্র আছে, এই 4টা গোত্রের মধ্যে সহজানপন্থী ছিলেন তারা। এরা ছিলেন সহজানপন্থী, সহজানপন্থী পন্থী ছিলেন। মানে কিভাবে সহজে, খুব স্বাভাবিকভাবে মানুষ নির্বাণ লাভ করতে পারে সেই বিষয় নিয়ে তারা আসলে আলোচনা করেছেন, লিখেছেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন ডক্টর শহীদুল্লাহর মতে। শহীদুল্লাহর মতে মতে পদকর্তা 23 জন। আর পদ সংখ্যা হচ্ছে 50টি। কারণ মুনিদত্ত 11 নং চর্যার অনুবাদ করেননি বা টিকা লিখেননি, টিকা লেখেননি। আর আরেকটি কথা হলো, নারীডম্বী পার কোনো পদ পাওয়া যায়নি। লাইডম্বী পার কোনো পদ পাওয়া যায়নি। দেখেন, আমি এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দিয়েছি। শহীদুল্লাহ বলেছেন 23 জন পদকর্তা, 50টি পদ। মণিদত্তের 11 নং চর্যার টিকা পাওয়া যায়নি, আর লাইডম্বী পার কোনো পদ পাওয়া যায়নি। ওকে, এরপরে আসেন আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা বলছি, ডক্টর সুকুমার সেন। ডক্টর সুকুমার সেনের মতে চর্যার পদ হচ্ছে, পদকর্তা হচ্ছে 24 জন, আর পদ সংখ্যা হচ্ছে 51টি। ঠিক আছে? এবং আধুনিক যে গবেষক, তারা এই মতটাকে সমর্থন করেন। ঠিক আছে? এই মতটাকে সমর্থন করেন। আচ্ছা, আরেকটি ব্যাপার হলো যে গ্রন্থ তিনি লিখেন, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস গ্রন্থে তিনি এটা বলেন, জানান গ্রন্থে। ঠিক আছে? এই গ্রন্থে আর কি তিনি বলেন। আর শহীদুল্লাহ সাহিত্যের কথা, বাংলা সাহিত্যের কথা। হ্যাঁ, আর আবার তিব্বতী অনুবাদক কীর্তিচন্দ্রের মতেও কত? কীর্তিচন্দ্রের মতেও 51টি পদ। কীর্তিচন্দ্রের মতেও পদ সংখ্যা হচ্ছে 51। হ্যাঁ, কীর্তিচন্দ্রের মতেও পদ সংখ্যা হচ্ছে 51। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, হেভি গুরুত্বপূর্ণ তথ্য। আপনাদেরকে আমি সিকোয়েন্স ধরে ধরে আপনাদেরকে আমি নোট করে দিচ্ছি। আপনারা একটু আমাকে মূল্যায়ন করিয়েন, আমাদের ক্লাসটি শেয়ার করিয়েন, আমাদেরকে সহযোগিতা করিয়েন। হ্যাঁ, আশা রাখছি আপনাদের সহযোগিতা পাবো। ওকে, আসেন পরের যে তথ্যটা লিখছি আমি।
আচ্ছা, আমি একটু অপর পেজে যাই, হ্যাঁ? ৫১টি পদের মধ্যে প্রাপ্ত পদ সংখ্যা, প্রাপ্ত পদ সংখ্যা চর্যায় পদ পাওয়া যায় কত? 46.5টি। 46.5টি। দেখেন ৫১টির মধ্যে 46.5টি পাওয়া যায়, অর্থাৎ ৩.৫টি পদ পাওয়া যায় না। ৩.৫টি পদ কোনগুলো? আমি নোট করছি, দেখেন। ১ নম্বর হচ্ছে ভুসুকুপার, ভুসুকোপা। এই ভুসুকোপার হচ্ছে ২৩ নং চর্যা। ২৩ নং চর্যার প্রথম ৬ চরণ। ৬ চরণ পাওয়া যায় এবং শেষ ৪ চরণ পাওয়া যায় না। দুই নম্বর হচ্ছে কানহপা বা কৃষ্ণপা। কানহপা বা কৃষ্ণপা, তার ২৪ নং চর্যা একেবারেই পাওয়া যায় না। ২৪ নং চর্যা। তারপরে হচ্ছে আছে তন্ত্রিপা। তন্ত্রিপা, এই তন্ত্রিপা আর কি, যাই হোক, তন্ত্রিপার ২৫ নং চর্যা পাওয়া যায় না। এবার ৪ নম্বর যেটা, সেটা হচ্ছে একমাত্র মহিলা কবি মনে করা হয় কুক্কুরিপা। এই কুক্কুরিপার ৪৮ নং চর্যা পাওয়া যায় না। ৪৮ নং চর্যা পাওয়া যায় না। ঠিক আছে? 46.5টি পদ পাওয়া যায়। পদকর্তা, পদকর্তা মানে রচয়িতা, কবি। কবি হচ্ছে ২৩ মতান্তরে ২৪ জন। আর পদ হচ্ছে ৫১ মতান্তরে ৫০। ঠিক আছে? আমি ২ টা মতামত দিয়েছি, এই ২ টা মতামত দেখেন তাহলে বুঝবেন। পদকর্তা হচ্ছে কবি, আর পদ সংখ্যা মানে হচ্ছে কবিতার সংখ্যা। পার্থক্য হচ্ছে এতটুকুই। ঠিক আছে? হুম? আচ্ছা। এরপরে আসেন চর্যার প্রতিচরণ, সরি, প্রতিপদ, প্রতিপদ বা কি বলবো, প্রতিপদই হচ্ছে কত, চর্যার যে প্রতিপদ বা কবিতা, চর্যার প্রতিটি কবিতা, কবিতা ১০ চরণের, ১০ চরণের। ঠিক আছে? তবে কিছুটা ব্যতিক্রম আছে, কিছুটা ব্যতিক্রম আছে। যেমন ১ নম্বরে হচ্ছে দেখেন ১০ নং কানহপা, তারপরে ২৮ আর ৫০ নং, ২৮ আর ৫০ নং সবরপা। সবরপা। দেখেন আমি লিখেছি ১০ নং কানহপা, ২৮ আর ৫০ নং সবরপা। এই ২ টা চর্যা হচ্ছে, চরণ হচ্ছে ১৪ চরণ। ১৪ চরণ বিশিষ্ট। এরপরে দেখেন ২১ নং চর্যা ভুসুকু, ভুসুকুপা। আর ২২ নং চর্যা আর কি সরহপা, সরহপা। এই দুজনের যে চরণ, এটি হচ্ছে ১২ চরণ বিশিষ্ট মেবি। হুম। এরপরে আসেন ৩ নম্বরে হচ্ছে কত চর্যা এটা, ৪৩ নং। এটা হচ্ছে ভুসুকুপা। এই ভুসুকুপার এই চর্যাটি হচ্ছে ৮ চরণ বিশিষ্ট। ঠিক আছে? এটা হচ্ছে ৮ চরণ বিশিষ্ট। এই ৩টা হচ্ছে ব্যতিক্রম। দেখেন আমি বলেছি ১০ নম্বর কানহপা, সবর আর কৃষ্ণ, সবর কৃষ্ণ।
সরি, কানহপা আর সবরপা 10 আর 28 50 এগুলো হচ্ছে 14 চরণ, 21 22 এই দুইটা 12 চরণ, 43 নং হচ্ছে 8 চরণ। ওকে? এরপরে আসেন কে কতটি পদ লিখেছে? মানে লেখকদের। সবচাইতে বেশি লিখেছে কানহপা, যাকে কৃষ্ণপা বলা হচ্ছে। তিনি লিখেছেন 13টি পদ, যার মধ্যে পাওয়া যায় 12টি। 12টি পাওয়া যায়, একটি পাওয়া যায় না। দ্বিতীয় সর্বোচ্চ লিখেছে ভুসুকুপা। ভুসুকুপা লিখেছে কতটি জানি? মাত্র 8টি। এর চরণ পাওয়া যায় 7.5টি। ঠিক আছে, 7.5টি পাওয়া যায়, দ্বিতীয় সর্বোচ্চ। তৃতীয় সর্বোচ্চ লিখেছেন সরহপা। হ্যাঁ, সরহপা। এই সরহপা লিখেছেন 4টি চরণ। এরপরে 4 নম্বর যিনি লিখেছেন তিনি হচ্ছেন একমাত্র মহিলা কবি হিসেবে ধরে নেওয়া হয় কুক্কুরিপা। এই কুক্কুরিপা লিখেছে 3টি, তবে তার একটি হারিয়ে যায়, সেটা হচ্ছে 48 নং। 5 নম্বর হচ্ছে, হ্যাঁ এই তো আমি শেষ করছি, লুই সবর শান্তি। একটু দাঁড়াবেন, হ্যাঁ। এই 3 জন লেখেন 2টা করে, বাকিরা সবাই একটা। তবে একজন ব্যক্তি একটাই লিখেছেন, তিনি হচ্ছেন তন্ত্রীপা। এই তন্ত্রীপা লিখেছিলেন একটি, তন্ত্রীপা। তার সেই একটি হচ্ছে 25 নং চর্যা এবং সেটি হচ্ছে হারিয়ে যায়। হারিয়ে যায়, ঠিক আছে, এই লিখেছেন সেটি হারিয়ে যায়। বাকি সবাই লিখেন একটা করে।